534 বছর পুরনো এই দুর্গারূপী মা কালী মূর্তি এবং যার পেছনে রয়েছে পঞ্চনাগ, দশভুজা সিংহ বাহিনী, মহিষাসুর রয়েছে এবং দেবীর পদতলে রয়েছে শিবলিঙ্গ, যার জন্য মা কালী রূপে পূজিতা। নমস্কার, কেমন আছো সবাই? গত ভিডিওতে তো রাজমহল মাণিক্য পরিবার নিয়ে অনেক কিছুই বলেছি নির্মহল ভিডিওতে, আর আজকে একেবারে পৌরাণিক আরও কিছু অলৌকিক কাহিনী যার সত্যতা রয়েছে। বাংলাদেশের শ্রীহট্ট জেলার হবিবগঞ্জ গাঁও কাশিমনগর এলাকায় এক পুরোহিত পণ্ডিত, যার স্বপ্নে এসেছিলেন এই মা, এবং সেখানে মায়ের পূজা অর্চনা ঠিক মতো হচ্ছিল না, যার জন্য মা নিজে কল্যাণ মাণিক্যকে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন তাকে অন্যত্র প্রতিষ্ঠা করেন। আর যার জন্য সেই কল্যাণ মাণিক্যকে স্বপ্নে দেখান যে তিনি যেই হাতি করে চড়ে বেড়ান সেই হাতি তার কাছে ছেড়ে দেওয়ার জন্য, এবং সেখানে সেই হাতির উপর বসে মা যেখানে বিশ্রাম নেবে সেই হাতি সেখানেই মা প্রতিষ্ঠিত হবেন। যার জন্য সকালবেলা হাতি চড়ে মাকে যখন হাতির উপর চড়িয়ে দেওয়া হলো, সেই হাতি এসে এই জায়গাতেই বিশ্রাম নিয়েছিল এবং সেখান থেকেই এই মায়ের মন্দির। সরকারি নাম অনুসারে কসবেশ্বরী কালী মন্দির, যা অতীতে কৈলাগড় মানে কমলা সাগর, আজ হয়েছে কসবা। সাময়িকভাবে রাজ্যপাটও বসে এই কৈলাগড়ে, এবং 15 শতকের শেষ ভাগে রানী কমলা দেবীর ইচ্ছা পূরণে মহারাজা ধান্যমাণিক্য এই বিশাল কমলা সাগর খনিত করেন, বিশাল দিঘি, এবং মাকেও প্রতিষ্ঠিত করে এই মন্দির তৈরি করেন। দেশ ভাগের সাথে এই কমলা সাগরও ভাগ হয়ে যায়, আধা যায় পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের কুমিল্লায়। আর দিঘির পাড়ে টিলার টঙের মন্দিরে 12 শতকের মহিষাসুর মর্দিনী রূপে বেলে পাথরের দশভুজা দুর্গাই কালী রূপে পূজা পান। সম্পূর্ণ সরকারি খরচায় সকাল 11টায় নিত্য পূজা ফল মিষ্টি দিয়ে হয়, এবং ভোর 6টায় মায়ের মন্দির খোলা এবং 7টায় মায়ের স্নান। 12টার থেকে 12:30টার মধ্যে বলি দেওয়ারও ব্যবস্থা রয়েছে, যদি কোনো ভক্ত এসে বলি দিতে চান সেই ব্যবস্থাও আছে। তবে প্রত্যেক অমাবস্যায় প্রত্যেক মাসে যেই বলি হয় সেটা সরকারি হিসেবেই হয়, সরকারি খরচেই হয়। আর 2টো থেকে 2:30টা পর্যন্ত মায়ের বিশ্রাম। এভাবেই চলে নিত্য পূজা। আর 12:30টা থেকে 1টা অবধি মায়ের পুষ্পাঞ্জলি। এত সুন্দর নিরিবিলি শান্ত একটা মন্দির, আমাদের সত্যি জানা ছিল না। আমাদের ড্রাইভার ভাই বলল যে দিদি চলুন একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাই। এত যে কাহিনী, এত গল্প, এসব কিন্তু পুরোহিতের মুখেই আমাদের শোনা। আরও অনেক তথ্যই আমরা পেয়েছি, শুনেছি, খুবই ভালো লাগছিল। সবটা তো বলাও যায় না, এমন কিছু বিষয়। এখানে সরকারি অনেক কাজকর্ম হয়, অনেক গেস্ট হাউস রয়েছে যেখানে নেতা মন্ত্রীরা এসে থাকেন। পাশেই রয়েছে আরও একটি টিলা, যে টিলা থেকে বাংলাদেশের কুমিল্লা এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শনও করা যায়। কিন্তু যেহেতু আমাদের অল্প সময়, তাই আমরা ওই দিকটা ঠিক যেয়ে উঠতে পারিনি। কিন্তু অনেক বড় এলাকা, আমি জাস্ট মন্দিরের জায়গাটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এবার আসি কমলা সাগর নিয়ে। কসবেশ্বরী মায়ের স্বপ্নাদেশেই মায়ের নাক বরাবর একটি বিশাল দিঘি খনন করেন রাজা ধান্যমাণিক্য, কিন্তু কিছুতেই সেই দিঘি থেকে জলের উৎস পাচ্ছিলেন না। তখন উদয়পুর থেকে বিভিন্ন রাজারা এসে সেখানে গঙ্গা পুজো করেন, এবং মা আবার স্বপ্নাদেশ দেন যে রানী কমলা দেবীর
দেওয়া পুজোতেই জলের উৎসের সন্ধান পাওয়া যাবে। আর যখন রানী কমলা দেবী পুজো দিতে নামেন এবং চারিদিক থেকে শোষ করে যেভাবে জলের ধারা বেরিয়ে আসে এবং সেই থেকেই রানী এখানে সমর্পিত। আর মায়ের নির্দেশেই এইসব গল্পগুলো হয়েছিল। শোনা কথা, বলা কথা, ঠাকুরমশাইরা সেই নীতি মেনেই এখানে চলেন। আর এই যে দেখো, কমলা সাগরের ঠিক ওই পারেই রয়েছে বাংলাদেশ, পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার, এবং ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বাজারও রয়েছে, যেটি বন্ধ হয়ে যায় লকডাউনে। হ্যাঁ চলো। একদম ওই পারেই রয়েছে বাংলাদেশ, বামনমুড়িয়া। আজান হচ্ছে। আর বর্ডার কি সোনামুড়া বর্ডার না? কি কি বর্ডার? হ্যাঁ, যাই হোক, পরে তোমাদের ঠিক বলে দেব। দেখো দিঘিটা কি সুন্দর, আর এই পামটি সত্যি বাংলার হাওয়া একেবারে বাংলাদেশ। কি সুন্দর খেজুর। যাই হোক, একেবারে কসবা কালীবাড়ির এই দিঘি। ধর্ম, কর্ম, বাজার, দুই দেশের যোগাযোগ ব্যবস্থা সব মিলেমিশে একাকার একটা শান্ত, নিরিবিলি, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের থেকে ঘুরে যাচ্ছি একেবারে আগরতলা সিটিতে। সত্যি মন একেবারে ঠান্ডা হয়ে গেল জায়গাটা ঘুরে। নতুন কিছু, আগরতলা, ত্রিপুরা, উদয়পুর সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা। আর সত্যি কথা বলতে, কোনো জায়গা সম্বন্ধে একটু জেনে গেলে সেই জায়গার মাহাত্ম্য সত্যি অনেক গুণ বেড়ে যায়। আর এটা আমি বারবার বলতেই থাকি, কেননা আমার নিজের ভীষণভাবে ভালো লাগে কোনো জায়গা সম্বন্ধে এইভাবে একটু হলেও জেনে যাওয়া। আর দেখো রাস্তাঘাট, ত্রিপুরার যে মাটি, লাল মাটি, ছোট ছোট ঢিপি কিন্তু সবুজে মোড়া, একেবারে সবুজ বনানীর মাঝখান দিয়ে আমাদের রাস্তা চলেছে। পুরো রাস্তাটাই প্রায় এই ধরনেরই ছিল, ছোট ছোট টিনের বাড়ি, মানুষজন, বিভিন্ন জাতির মানুষ, সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। আর ফিরে যাচ্ছি আগরতলা এখন। তারপর আমাদের অনেক বড় পরিকল্পনা, এর পরের ভিডিওতে দেখবে। যেই বিষয়টা এতক্ষণ এতগুলো ভিডিওতে তোমরা দেখোনি, এর পরের ভিডিওতে অবশ্যই দেখো একটু হলেও। যারা গ্রিন ফ্রেন্ডসকে ভালোবাসো, গ্রিন ফ্রেন্ডসের অনেক সদস্যা তারা থাকবে এই পরের ভিডিওতে। কি কি হয়েছিল সেই একটা দিন,
সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা থাকবে। আর এই আগরতলার ছাদ বাড়িগুলোও দেখছিলাম, অনেক সুন্দর সাজানো গোছানো, প্রচুর ছাদ বাগান রয়েছে আগরতলাতে। প্রত্যেকটা ছাদ বাগান বেশ সুন্দর করে সাজানো, আর তার সাথে আবার সেই আনারস, সব মিলিয়ে খুব ভালো কেটেছে এই দিনটা। মানে কসবা কালীবাড়ি যে ফিরে আসার গল্পটা। বৃষ্টি হচ্ছিল ভীষণভাবেই, আর এতক্ষণ আমার অনেক গল্প শুনলে, জানি না কেমন লাগছে তোমাদের। তবে আমি তো আন্তরিকভাবে অবশ্যই ধন্যবাদ শুভেচ্ছা জানাবো যে তোমরা এতক্ষণ দেখলে সব কিছু। ভালো থেকো সবাই, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আন্তরিক অভিনন্দন সবাইকে। আর ত্রিপুরা গেলে আগরতলা বৃষ্টিতে টোটোতে বসে আছি, আর ওই যে আনারস পেটি করা হচ্ছে, প্রচুর বৃষ্টি, ছাতা পড়ে গেল, এই পাশেও ভিজে যাচ্ছি। আর ভাতটা হলো বিন্নি চালের ভাত। হ্যাঁ, সজলদা, এটা ভুলবে না, বিন্নি চালের ভাত খেয়েছি। এটা বলবে না, সজলদা কেন, পাপড়ি দিও আছে। আমিও ভুলবো না। পাপড়ি দিও আছে। ওই দাদা